সাথীরা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় মহাপ্রাণ। আজ 28 অক্টোবর 2022 আমরা এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছি যিনি জীবনে বিভিন্ন 8টা পদের চাকরি করেছেন। বিশেষ করে তিনি সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার ছিলেন। তার বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে, আমি বিশেষভাবে শুনেছি তিনি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের সহযোগী ছিলেন এবং সে সম্পর্কে তিনি অনেক কিছু জানেন। মহাপ্রাণ যেমন নিরলসভাবে সমাজের কাজ করেছেন, তিনিও সরকারি পদে থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অনেক কাজ করেছেন। আবার আমি এটাও জেনেছি, যখন আমরা ইতিহাসের প্রেক্ষাপটে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল বইটি প্রকাশ করি আমার সম্পাদন এবং প্রদীপ বিশ্বাসও আমার লেখা নিয়ে, তিনি বইটি কোনোভাবে হাতে পেয়ে বইটি পড়ে আমাদের অভিবাদন জানিয়েছিলেন যে তোমরা এই কাজ করে যাও, ভালো কাজ করছো। তো বিশেষ ঘটনাচক্রে আজ তাকে আমরা কাছে পেয়েছি, তার বাড়িতে এসেছি। তিনি হচ্ছেন শ্রদ্ধেয় জ্ঞানেন্দ্রনাথ হালদার মহাশয়। দেখে উনি যা কান্না করেছেন সেই দৃশ্য দেখা যায় না। মানে জগন্নাথ মণ্ডল এমন হয়েছে কোনোদিন উনি ডাকেও থেকেছেন। আচ্ছা, আমি হয়তো আসতে পারিনি। আমি চারিদিকে ঘুরতাম পয়সা জোগাড় করতে। 1950 থেকে 1956 বাবা সাহেবের মৃত্যু, এই সময়ের মধ্যে বাবা সাহেব এবং মহাপ্রাণ এই সম্পর্কটা একটু বলুন। ব্যাপার হচ্ছে ওদের সম্পর্ক, যোগেন্দ্রনাথের কোথাও যাওয়ার ক্ষমতা ছিল না। পয়সা করি 1 পয়সা পকেটে নাই। আমি তো পয়সা ভিক্ষা করেছি, শোন, আমি যতটা পারি দিয়েছি আর ভিক্ষাও করেছি। উনি যে কোথাও যাবেন, কিন্তু ডক্টর আম্বেদকর সম্পর্কে যোগেন্দ্রনাথের ধারণা বরাবর খুবই উজ্জ্বল। আচ্ছা, আপনার তো এখন বয়স হয়েছে অনেক, হ্যাঁ, আপনি আর অনেক বয়স হয়েছে, সমাজের জন্য কাজ করেছেন, মহাপ্রাণের সঙ্গে আমি কাজ করেছি, ঘুরেছেন। করেছি। আচ্ছা, সেই ঘোড়ার ডিম তো এই সমাজের জন্য, এই পিছিয়ে পড়া সমাজের জন্য একটা মেসেজ দেন, কি করলে এই সমাজ জাগ্রত হবে? আপনার কাছে একটা আবেদন। আচ্ছা, আমি একটু পরে লিখে দেব, এখনই চট করে এটা হয় না। আচ্ছা, ঠিক আছে, এমনি দুটার কথা বলেন, লিখে বলেন, তারপরে একটা ভালো করে লিখে দেবেন। এমনি দুটার কথা বলেন, পরে লিখে দেবেন। এই সমাজ সম্বন্ধে কিছু বলার নাই, বুঝলেন? অপদার্থ এই সমাজ, নমো অপদার্থ। ঠিক। আজ আমরা তার মুখে দুটো কথা শুনতে চাই। তিনি আজ বয়সের ভারে ভারাক্রান্ত, তবুও আমরা চেষ্টা করছি তার কিছু কথাকে আমরা চিরস্থায়ী করে রাখার জন্য। আচ্ছা জ্ঞানেন বাবু, আপনার প্রাথমিক জীবনের কিছু কথা বলুন। কিভাবে শিক্ষা জীবন শুরু করেন? শিক্ষা জীবন, পড়াশোনা কিভাবে আপনি শুরু করেন, কোথা থেকে? আমি স্কুলে যেতে আরম্ভ করেছি ক্লাস 7-এ। হ্যাঁ, তাই আমার বাবা খুব পণ্ডিত লোক ছিলেন, বাড়ির থেকে বেরোতে দিতেন না। উনিও পড়াতেন, বাড়িতেই পড়াতেন, মাও পড়াতেন, আমার দাদারাও পড়াতেন। তারা সবাই আমাকে খুব ভালোবাসতেন। আমার দাদা খুব নাম করা কবিরাজ, রাজেন কবিরাজ তার নাম। তিনি যোগেন্দ্রনাথের খুব প্রিয় ছিলেন। আমার মেজদা, উনি বাগেরহাট কলেজে পড়েছেন, বরিশাল কলেজে পড়েছেন, চাখার কলেজে পড়েছেন। উনি বাদ দিন নেই কিছু। উনি একটু আত্মভোলা লোক, মানে সংসারে আমার বাড়িতে গেলে ওই লোকটাকে মনে হতো না যে এই লোকটা বাড়ির লোক, মনে হতো এই বাড়ির অতিথি। মেজদা এই টাইপের লোক ছিলেন। আর আমাকে খুব ভালোবাসতেন সবাই, দাদা দিদি, আমরা 7 ভাই বোন। আচ্ছা, আমি 6 নম্বর, আর আমার ছোট বোন এখনো আছেন,
আর আমার উপরে ইমিডিয়েট উপরে যে দিদি, সেই দিদিও বেঁচে আছেন, আর কেউ বেঁচে নেই। আচ্ছা, আপনার তারপরে কলেজ লাইফ কোথায়? আমার কলেজ লাইফ প্রথম বরিশাল বিএম কলেজ, হ্যাঁ। ব্রজমোহন কলেজ, অশ্বিনী কুমার দত্তর বাবা, আচ্ছা ওটাকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। আচ্ছা। মানে কার নাম বলবো, মানে এই ইংরেজির প্রফেসররা মানে সব ব্রিলিয়ান্ট। আচ্ছা, আপনার মহাপ্রাণের সঙ্গে প্রথম কখন সাক্ষাৎকার হয় যোগেন্দ্রনাথ মন্ডলের সঙ্গে? মহাপ্রাণের সঙ্গে যে দেখা হয় হুম। সেটা হয়েছে, আমি তখন বেশ ছোট, উনি ইয়ে থেকে পাকিস্তান থেকে আসবেন এইরকম মনোভাব তার হয়েছে। সেই সময় উনি কলকাতায় এসেছেন হুম। এবং এই সুরাবর্দী অ্যাভিনিউতে হুম। সেই বাড়িতে উঠেছেন। হুম। আর উনি যখন থাকবেন হুম। তখন তো আর কেউ সেখানে অ্যালাউ করবে না। হুম। তা আমার বড়দা, ও তো সাব ডিভিশনাল পিরোজপুর নাম শুনেছেন? হুম। পিরোজপুর সাব ডিভিশনের উনি ছিলেন সেক্রেটারি, শিডিউল কাস্ট ফেডারেশনের। আচ্ছা। আর হরবিলের বসুকে চিনতেন? হ্যাঁ, নাম শোনা আছে। হ্যাঁ? বসু নাম জানা আছে। নাম জানা আছে। তো হরবিলাস বসু একটু ছিল। তা আমরা আমাদের যখন আসি, আমাদের টাকা ছিল অনেক, এখানে ওখানে বাঁধা, বর্দা ছিল, এ ছিল। কেউ বলে দিয়েছে খুলনায় এসে, আমার বাড়িতে বরিশাল নাজিরপুর থানা, হুম। পিরোজপুর মহকুমা। হুম। পরে যোগেন্দ্রনাথ মন্ডলের সঙ্গে কখন আপনার সাক্ষাৎকার হয়? একটু আপনি যখন বোঝেন, বড় হয়েছেন। ওই তখন আমরা কাগজে দেখি হ্যাঁ। যোগেন্দ্রনাথ কলকাতায় এসে, হুম। মানে আচ্ছা। ওনার সেরে আসার, ওইদের সেরে আসার আগে আগে সেটা আচ্ছা। মানসিক। মানে মহাপ্রাণ যে পাকিস্তান মন্ত্রিসভায় ছিলেন, সেখান থেকে যেটা মানে পদত্যাগ করে কলকাতা চলে আসবেন আচ্ছা। এরকম তার একটা মানসিকতা হয়েছে। হ্যাঁ। সেটা নাজিমউদ্দিন আসার পরে, হুম। যত সময় জিন্না সাহেব ছিলেন তত সময় এই মানসিকতা ছিল ওনার না। আসেনি। হুম। সে তো ওনার এই মানসিকতা এসে ওই এর জিন্না মরে যাওয়ার পরে। হ্যাঁ? জিন্না মরে যাওয়ার পরে। জিন্না মরে যায়। মরাটাও, জিন্নার যে মৃত্যুটা, হ্যাঁ। সেটাও কিন্তু একটা অলৌকিক। সন্দেহজনক। অর্থাৎ 3 দিন গোপন। হুম। জিন্না যে মারা গেছে এটা 3 দিন কেউ জানে না। যদি বলি সেগুলো জিজ্ঞেস যে জিন্নাকে মেরে ফেলেছে, হুম। এটা অসম্ভব নয়। তখনকার পরিস্থিতি। কেন নাজিমউদ্দিন এর মূল হোতা তো শয়তান, কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে? কিন্তু জিন্না ভালো লোক ছিলেন, হুম। সত্যিকারের ভালো। হ্যাঁ, খুব ইয়েতে ছিল জিন্না তো, কিন্তু নামকরা খুব ভালো ব্যারিস্টার। লোক ছিলেন। আমি জিন্না সাহেবকে দেখেছি, আচ্ছা। দেখেছি বলে কথা বলেছি। আমার বড়দা নিয়ে গেছে এইখানে আসবে, তা বড়দার সঙ্গে আমি গেছি, তুমিও এসেছো? আচ্ছা। বলছে, জিন্না এরকম বলছেন? হ্যাঁ জিন্নাজি এরকম বলছেন? হ্যাঁ, আচ্ছা। ওই ভাঙা ভাঙা, হ্যাঁ হ্যাঁ। তুমিও এসেছো, এইভাবে জড়িয়ে ধরেছেন। আচ্ছা। জিন্না খুবই ভালো লোক। আমি ওখানে তো বরিশাল বিএম কলেজের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আমি বরিশাল বিএম কলেজের ছাত্র। হুম। তারপরে 50 সালে দাঙ্গা হয়েছিল, দাঙ্গা সময়। সেই দাঙ্গার সময় আমি এই দেশে চলে আসি। হ্যাঁ, এখানে কলকাতায় কোন কলেজ পরে এসে ভর্তি হলেন? ও বিএম কলেজ তো ওই এসে হ্যাঁ, এই এর বঙ্গবাসী। বঙ্গবাসী। হ্যাঁ। ওখান থেকে গ্রাজুয়েশন। হ্যাঁ, বঙ্গবাসী থেকে গ্রাজুয়েশন। এখান থেকে গ্রাজুয়েশন, আর কলকাতা ইউনিভার্সিটি থেকে এমএ। এমএ। হুম। এটা কলকাতা ইউনিভার্সিটি। আচ্ছা। তা আমি সব জায়গায় ভালোবাসা পেয়েছি, প্রফেসর আমাকে ভালোবাসতেন, এই আমার একটা সৌভাগ্য। আচ্ছা, কলেজ লাইফে যোগেন্দ্রনাথ মন্ডলের সঙ্গে আপনার কোনো সম্পর্ক, যোগাযোগ কলেজ লাইফে বা কখন হয়, কখন থেকে? উনি যখন আসবেন, হুম। মনে করছেন আমার বড়দা ওনার খুব প্রিয় পত্র ছিলেন। আচ্ছা। আর হরবিলাস বসু, হুম। ওকে চিনতে কিনা জানি না, ও কিন্তু খুব তেলবাজ,
আমি খাজা খাজা কথা বলি। উনি উনি যোগেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছেন, আমিও গেছি। আমাকে প্রথমে ডাকেনি। এই এটা কি বলেন, যেখানে উঠেছেন, 3 নম্বর কুপার স্ট্রিট, হ্যাঁ, 3 নম্বর কুপার স্ট্রিটে। উপাস লেনে পরে এসেছেন। তাহলে মানে আপনার ভরত অধিকারীর কাঠের গোলায়, হ্যাঁ, ভরত অধিকারীর কাঠের গোলায়। পাওয়ার গোলায় যাওয়ার আগে হ্যাঁ এই একটা মুসলমানের মন্ত্রিসভা, মন্ত্রী যেখানে থাকে হ্যাঁ, সেইখানে উঠেছে। এমএলএ হোস্টেলে। হ্যাঁ, সেইখানে উঠেছেন। এবং তখন উনি ঠিক করেছেন ওই দেশ ছাড়বেন। তা সেইটা তো বলতে পারে না হ্যাঁ হ্যাঁ প্রকাশ্যে, প্রকাশ, হুম, বিশেষ লোকের কাছে বলতে পারে। হ্যাঁ, সে বিশেষ লোক একজন আমার বর্দা, বর্দা, রাজেন কবিরাজ। হুম, খুব নাম করা কবিরাজ ছিলেন রাজেন কবিরাজ। হ্যাঁ হ্যাঁ, আর ওর সঙ্গে ছিলেন হরবিলাস, হরবিলাস বসু। হরবিলাস বসু। হ্যাঁ, তারপরে আপনার সঙ্গে কি আলোচনা হলো কার ওই 50-এ? আপনি যখন এসে ওখানে কলেজে ভর্তি হয়েছেন, তারপরে মন্ডল, তারপর ওইখানে আমাকেও ডেকেছে। হ্যাঁ, বাইরে কেউ আসে নাকি? হ্যাঁ, তা উনি বললেন যে আমার ভাই আছে। হ্যাঁ, আমাকে আমার ভাই আছে, ওকে ডাকুন। হুম, তা আমি গেলাম। তুমিও এসেছো, আচ্ছা, ভালো করে পড়াশোনা এটা কে করো। বলছেন? যোগেন্দ্রনাথ মন্ডল? জগন্নাথ, হুম, তুমিও, ওনার ভয়েস খুব মিষ্টি, আচ্ছা অত্যন্ত সুইট। আচ্ছা আর মানুষকে যা পেলে তাকে কি ভালোবাসতেন আচ্ছা সে বলা যায় না। বলার না। really, মানে জড়িয়ে ধরতেন, হুম, মানে আর কিছু না কিছু খেতে হবে, আচ্ছা তার থাক বা না থাক, হুম। কিছু না কিছু খেতে হবে। মানে ওই রকম দরদি মানুষ আমি আরেকজন দেখি। দাদা, এই যে আপনি লুকিয়ে লুকিয়ে যেতেন, বড় চাকরি করতেন, আপনি প্রকাশ্য নামে যেতে পারছেন না, তারপরে আপনি নামটা লুকিয়ে যেতেন, লোকের কাছে সাহায্য পাঠিয়ে দিতেন, সেইটা একটু বলুন। আপনি জিজ্ঞাসা করুন, আমি তো কানে খুব কম শুনি। যখন আপনি মহাপ্রাণের জন্য খাবার, পয়সা, চাঁদা তুলতেন, হ্যাঁ, মহাপ্রাণ তো তখন দুরবস্থা, সেই অবস্থায় যে অন্ন ব্যবস্থা আপনি করতেন, এগুলো শুনছেন কোথায়? এগুলো আমরা শুনেছি, এগুলো জেনেছি, আপনার মুখ থেকে জানতে চাই। এইটা বলা কি ঠিক? কোনো ব্যাপার না, বলেন না। আর এখন যদি না বলে তা কবে জানবে বলবেন, সমাজ? এটা বলা দরকার, এখনই তো বলতে হবে। এটা বলতে হবে। আমি বিভিন্ন জায়গায় ওনার কথা বললেই পয়সা দিত। যোগেন্দ্রনাথ, মানে ভরত অধিকারীর নাম শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ, তো ভরত অধিকারীর দোতলাটায় থাকতেন, নিচে ফার্নিচার তৈরি দিতেন। উপরে- আর হ্যাঁ, না আমি গেছি তো। আর ছোট্ট একটু ঘর আছে এই পাশে, সেইখানে উনি থাকতেন। আর ওই আরেক ভদ্রলোক, নামটা ভরত অধিকারী না, আরেকজন মুকুন্দ মন্ডল আসতো নিয়মিত। মুকুন্দ মন্ডল নাম শোনা আছে, নাম শোনা আছে, কোথাও দেখেছি কিন্তু খেয়াল করছেন এখন। হ্যাঁ, ওই বাড়ি হলো ঠাকুরনগর, চাঁদপাড়া, চাঁদপাড়া, মুকুন্দপুর, হ্যাঁ, চাঁদপাড়া। হ্যাঁ, হ্যাঁ, আমি ভুলে যাই, হ্যাঁ, হ্যাঁ, চাঁদপাড়া। স্মৃতি সত্যি। না, 90-এর বেশি আপনার বয়স হয়ে গেছে, এখন স্বাভাবিক। কত বছর বয়স? হ্যাঁ, এখন কত বছর বয়স চলছে? আমার 88, 89 হবে। আচ্ছা না, 92-95 হয়ে গেছে, হ্যাঁ, 92-এর উপরে হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো আপনার সার্টিফিকেট হিসাবে 89 বলছেন। হ্যাঁ, না, ও থাক। আচ্ছা ঠিক আছে, তারপরে বলুন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওই মুকুন্দ মন্ডল আসতেন, তারপরে কি হল সেটা বলেন। যোগেন মন্ডলকে যে সাহায্য করতেন। ওইটা বলা, না না, আপনি বলুন না, কিছু হবে না। আমি লোকের কাছে পয়সা চাইলে যেন কেউ না করতো মানে না। যোগেন মন্ডলের নাম নিয়ে? হ্যাঁ, আচ্ছা আর এমন হয়েছে কোনোদিন উনি নাকেও থেকেছেন, আচ্ছা আমি হয়তো আসতে পারিনি। হুম, হ্যাঁ, আমি চারিদিকে ঘুরতাম পয়সা জোগাড় করতে। আমি 8খানা চাকরি করেছি, তাই আমার পয়সার কত থাকে?
আমার আত্মীয় বর্দার সব কেড়ে নিল। বর্দা খুলনায় কে নিয়ে সব অনেক টাকা ছিল, সব কেড়ে নিল ভিখারি। সেই অবস্থায় বর্দা তো বেঁচে ছিলেন, তো সেটাও আমাকে দেখতে হয়েছে। পুরো ফ্যামিলিকে তো আপনি দেখেছেন, হ্যাঁ? পুরো ফ্যামিলিটাই দেখেছেন তো, পুরো ফ্যামিলিটাই তো আপনি সেটেল করেছেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা করেছি। তারপরে ওইটাই নিয়ে, তারপরেও নিজের পরিবারকে দেখে, আত্মীয় স্বজনকে দেখে, আবার মহাপ্রাণকে যে আপনি যেভাবে সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়েছিলেন, ওই সেই ব্যাপারে একটু বলুন। ভরত অধিকারীর পরে এইবার বলুন যে কিভাবে ওটা করতেন। ভরতবাবু তবে জগদীশ চন্দ্র, আমি বলবো গাধা, হুম, জগদীশকে তাড়িয়ে দিয়েছিলেন জগন্নাথবাবু। লোকজন আসলে সেটা উনি পছন্দ করতেন না, হ্যাঁ, যেমন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। তাই জগদীশ চন্দ্রকে, মানে যোগেনবাবুর পুত্র, হ্যাঁ। তাকে ওখান থেকে তার বাসার থেকে ভরতবাবুর বাসায় থাকতে টিনের ঘর, কাঠের দোতলা, দোতলা কাঠ দিয়ে দোতলা করে কাঠের দোতলা। আর এরকম কাঠ দিয়ে সিঁড়ি। হুম, তো তার ভেতরে সখানেক লোক মিটিং করতে পারতেন, নিচেও যে পারতেন। ফার্নিচারের দোকানটা খুব বড় দোকান, আমরা ভবানীপুরে তার মানে শোভো, আর এখানে তৈরি হয়। হ্যাঁ, সব জানি, আমি গেছি, হ্যাঁ। তো ওইখান থেকে ফার্নিচারটা নিচে রুচিয়ে দেয়, 1-150 লোক ইজিলি মিটিং করা যায়। তো সে আমরা করতাম ওনার জগন্নাথের বাসায়। দাদা, বিধান রায় একটা মাত্র লোকের সঙ্গে আপনি বলতেন, সেটি হচ্ছে যোগেন্দ্রনাথ মন্ডল। মানে আপনি করে কথা বলতেন শুধুমাত্র যোগেন্দ্রনাথ মন্ডলের সাথে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার কথা বলছেন। যোগেন্দ্রনাথ মন্ডলের সাথে বিধান রায় আপনি করে কথা বলতেন, আপনি করে। আর কারোর সঙ্গে বলতেন না? তাহলে কত বড় পাওয়ার হলে এটা বলতে তার সঙ্গে আপনি করে আমি বলতে অবাক হতো। হয়ে যেতাম। বিধান রায় বয়সে বড়, হ্যাঁ, হ্যাঁ, সে তুমি বললে তো কোনো বোঝে না। আর বিধান রায় গুণী লোক, এটা অস্বীকার করা যায় না। আর জাতপাত নিয়ে বিধান রায়ের কাছে আমিও গেছি। বিধান রায়ের যে বডিগার্ড, মানে সবসময় দেখাশোনা করতেন, সে নিকুঞ্জ মন্ডল। হ্যাঁ, নবো। ঠাকুরনগর বাড়ি থাকতো না, হ্যাঁ। সেই ভদ্রলোক। তাদের নাম আমার আসেনি? বড় ছেলে দিল্লি। দিল্লি না, হ্যাঁ? উফ, বাংলাদেশে গেছে, ও বাংলা, ঢাকা, ঢাকা। বাংলাদেশে গেছে। ওরা দেরি করেছেন, আরো কিছুদিন আগে এলে অনেক কথা জানতে পারতেন। হ্যাঁ, হ্যাঁ। সেই হারিয়ে ফেলে এখন। হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি হ্যাঁ, উনি যে এলেন বা পাকিস্তান ছেড়ে আসবেন, হ্যাঁ, কেমন ওখানে নাজিম উদ্দিন ক্ষমতায় যখন এলেন। হুম, এবং আরেকটা কথা বলি, এটা গোপন, হ্যাঁ, গোপন মানে সবার কাছে। হ্যাঁ, জিন্না সাহেবকে মেরে ফেলেছে। জিন্না সাহেব এমনি মরেনি, হুম, হুম, এবং কালপ্রিট হয়েছে নাজিমুদ্দিন, হুম। 1 নম্বর কালপ্রিট। 3 দিন পর্যন্ত জিন্না সাহেব কোথায় কেউ জানে না। তো সমস্যা ও যোগেন মন্ডল, হ্যাঁ। সেটা একটু বলুন। উদ্বাস্তু ও যোগেন মন্ডল। উনি ক্যাম্পে ক্যাম্পে ঘুরে বেড়াতেন, বিভিন্ন ক্যাম্পে ঘুরে বেড়াতেন। এই কুপার্স ক্যাম্প একটা বড় ক্যাম্প, ধুবুলিয়া ক্যাম্প একটা বড় ক্যাম্প, বিশাল ক্যাম্প। সেই কুপার্স ক্যাম্পেও ঘুরে বেরিয়েছেন। আর সেই উদ্বাস্তুদের দুরবস্থা দেখে উনি যা কান্না করেছেন, সেই দৃশ্য দেখা যায় না। মানে জগন্নাথ মন্ডল। জগন্নাথ মন্ডল কি দিত, 2 কিলো চাল, হ্যাঁ, 2 কিলো গম, আর এই কয়লা। মানে উদ্বাস্তু যে কত মারা গেছে না না, অনাহারে, হ্যাঁ, আমি বলতে পারবো না। হুম, হুম। কুপার ক্যাম্পে আমি তো রেগুলার যেতাম। আমি রানাঘাট, কুটিরপাড়ার নাম শুনছেন? হ্যাঁ, কুটিপাড়া। কুটিরপাড়া, মাঠকুমড়া, হুম, হুম, আমি আমার বর্দি, জামাইবাবু,
ভাগ্নি, ওরা ওই কুটির পাড়া, ওরা বড় লোক, ধনী। কয়েকদিন আর ওই ক্যাম্পে ছিল, তো ক্যাম্পে থাকতে পারেনি। তাই কোথায় কারা লোকজন আছে, তা মুসলমানরা ছেড়ে গেছে ওই পাকিস্তান, বাংলাদেশে। হ্যাঁ, তখন তো পাকিস্তান, তেমন তো পাকিস্তান। সেইসব সারা বাড়িতে উঠেছে। আমিও থেকেছি, আমি ওইখান থেকে রানাঘাট কলেজে পড়েছি। আচ্ছা, ওই কুটির পাড়া মাইল চাই রকমে হ্যাঁ, হ্যাঁ। হেঁটে যেতাম, রানাঘাটে কলেজ যেতাম হেঁটে। রানাঘাট দিয়ে গেছি নৈহাটি, নৈহাটি। ঋষি বঙ্কিম কলেজে। নৈহাটি, ঋষি বঙ্কিম নৈহাটি, ঋষি বঙ্কিম কলেজ নৈহাটি। হ্যাঁ, জানেন তো, হ্যাঁ, ওই কলেজে পড়েছি। ওইখান থেকে শেষ করে নৈহাটি বঙ্কিম কলেজ, না হ্যাঁ, নৈহাটি বঙ্কিম কলেজে ভর্তি। ওখানে যা ভালোবাসা পেয়েছি তা বলার না, প্রচন্ড ভালোবাসা পেয়েছি ওই কলেজে। চারটা খান। ওখান থেকে গেছি নৈহাটি কলেজে, নৈহাটি কলেজ থেকে গেছি কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে যেখানে যেখানে গেছি ভালোবাসা পেয়েছি। আচ্ছা, যোগেন মন্ডলের মিটিং এ তো গেছেন, হ্যাঁ, যোগেন্দ্রনাথ মন্ডলের মিটিং এ তো গেছেন আপনি। অনেক মিটিং। হ্যাঁ, কি 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 বলতেন, একটু কেমন বলতেন, দু একটা কথা। চাটা নিয়ে খান আর বলেন। ভাবতো লোকেরা যে 15 মিনিট বলবে, তা ওনাকে সেরকম নির্দেশও দিত প্রেসিডেন্ট। তা ওই ঠিক ঘড়ি দেখে 15 মিনিট হলো, যাই 15 মিনিট হয়ে গেছে, আমি আর লোকেরা আপনি বলুন, যে যা বলে বলুন, আপনি বলুন, এবারে আরো বলতে হবে। মানে ওনার বক্তৃতা অসাধারণ, মানে শেষ নেই। হ্যাঁ, নিকুঞ্জ বিহারী হালদার। ও নিকুঞ্জ হালদার, উনি বলছিলেন যে যোগেন্দ্রনাথ মন্ডল যখন বক্তৃতা দিতেন মনে হচ্ছে যে কবি গান গাইছেন, কেমন মিলিয়ে মিলিয়ে কথা বলতেন, লোক মুগ্ধ হয়ে যেত, হা করে শুনতেন লোক, ঠিক এরকম। ঠিক। আচ্ছা, আর শেষ নেই, শেষ নাই। আচ্ছা অসাধারণ আচ্ছা, বক্তা হিসাবে অসাধারণ। কি দুটো একটা কথা বলুন, কেমন কি বলতেন, মনে নেই। তবুও যা একটু মানে যদি মনে থাকে তো সেই যা আছে মনে। না, মন নেই, আচ্ছা, সেগুলো বলা ঠিক না। আপনি চাটা খান। আপনি যদি, আমার একটা অনুরোধ, আপনি যদি বলেন যে কথা আজকে করেন, যে গোপন কথা হোক বা যে কথা সমাজ জানে না, আমি রেকর্ড করে রাখবো। আপনি যদি বলেন আপনি জীবিত থাকাকালীন আমি প্রচার করব না, পাবলিশ করব না, কেউ জানবে না, আমি কথা দিচ্ছি। সেরকম জিনিস নেই। না না, এই যে কিছু কিছু কথা আপনি বলছেন না যে এটা কি বলা ঠিক হবে, আমি চাচ্ছি মহাপ্রাণ সম্পর্কে যে কথাগুলো আপনি জানেন, যেগুলো খুলে বলেন, সেগুলো একটু খুলে বলুন। সব কথা খুলে বলেন। আর কি আমাদের বলেন না, কারণ মহাপ্রাণকে আপনি তো জানেন সবকিছু, আমরা বন্ধে সবই, না, যে কিভাবে খলনায়ক বানিয়েছে। এই খলনায়ক মহানায়ককে ব্রাহ্মণিকাল হিস্টেরিয়ান তারা খলনায়ক বানিয়েছে, আর আমরা তাকে এখন নায়কে পরিণত করেছি। কেন তারা খলনায়ক বলেছে, এই যে আপনি তার সাক্ষী, আপনি জানেন। সেই জন্য আজকে এই কথাটা আপনার কাছে রিকোয়েস্ট, আমি খুলে বলেন আজকে। এই জন্যই তো জগদীশ এসছে। আমি তো সেই বোম্বেতে থাকি, হ্যাঁ, আমি তো বোম্বেতে থাকি, এই খবর পেয়ে আপনার কাছে এসেছি, কানাইদের কাছে খবর পেয়ে। বোম্বেতে তো আমার ছেলেও থাকে, হ্যাঁ ছোট ছেলে। ছোট ছেলে। হ্যাঁ, তো আপনি একটু বলুন মহাপ্রাণ সম্পর্কে আরো, আপনারা একটু বের করুন। মহাপ্রাণ সম্পর্কে বলার শেষ নাই। হ্যাঁ, তা বলুন না। বলুন না, হ্যাঁ বলুন। শুনুন, কোন গরিব মানুষ তার কাছে এসছে, তার খাবার নাই, অল্প খেয়েছে, ভরত অধিকারীর বাসায় থাকেন তখন। ভরত অধিকারীর নাম শুনেছেন? হ্যাঁ, খুলে দিন। কাঠের ফার্নিচার দোকান, তার দোতলায় ছোট্ট একটু ঘর, একটু বেড়া দেওয়া আছে, বেড়া বোঝেন? হ্যাঁ, বেড়া বেড়া। হ্যাঁ হ্যাঁ বেড়া দেওয়া আছে, হ্যাঁ। আর ছোট্ট একখানে খাটখানা দেখবেন আমার ঘরে আছে।
হ্যাঁ দেখবো খুনি, দেখবো কোন ফটো দেখবেন। ওটা নিয়ে এসছেন এখানে আর একটু বাড়াই নিছি হ্যাঁ আমার সুইতে। হুম সেই ছোট খাটখানায় হুম যোগনবাবুর খাট আমাকে উনি দিয়েছেন। আচ্ছা তার ওই ওই খাটে তুমি আমার কাছে ঘুমাবা, কারণ ওইটুকু মানুষ অনেক স্বাস্থ্য হ্যাঁ, ভালো, তাই সেই স্বাস্থ্য থেকে ঘুমাবো। যদি গায়ে পালা যায়, এইটা 3টা, তার তুমি ওদিকে এক পাশে শোনে অত বড় মহাপুরুষ, তার গায়ে পা না লাগে। তারপর উনি আমাকে, তুমি ওরকম করছো কেন, এদিকে ধরে এদিকে, তোমার পা এই যে পাটা, ওটার দিকেই অংশ না, ওই পাটা না থাকলে তুমি চলতে পারো। তুমি যদি লাথি দাও আমাকে রাগাইয়া, সেইটা অপরাধ। তুমি আমার ধরে শোভা, আমি তোমাকে জড়িয়ে জড়িয়ে শোবো, এ তো আনন্দ। ঠিক হ্যাঁ। কি সুন্দর। মহাপ্রাণ এমনি বলেনি, মহাপ্রাণ এই জন্য বলে এমনি বলেনি মহাপ্রাণ। হ্যাঁ এই মহাপ্রাণ যে শব্দটা যে এসছে, আমরা যোগেন্দ্রনাথ মন্ডলকে যে মহাপ্রাণ আমরা বলছি, তার আপনি তো জানেন যে কখন কোন পরিস্থিতিতে, যে ওই কাঠের গোলাতে, ভরতবাবুর কাঠের গোলাতে, যে যখন উনি এই ধরনের ইয়ে করতেন, যে খেতে পেতেন না, সেই যতটুকু খাবার পেতেন সেটাও ভাগ করেও খেতেন। তো সেই সময় যিনি মহাপ্রাণ এই নামটা দিয়েছিলেন, তিনি কোন পরিপ্রেক্ষিতে, হুম এই মহাপ্রাণ যে নামটা যখন দিয়েছিলেন কোন পরিপ্রেক্ষিতে এবং কারা, সেটা কি আপনার খেয়াল আছে? না, সবাই বলতেন। না না বিয়ে এটা ওই আচ্ছা যাক গে, ওটা সবাই বলতেন। হাওলাদার সাহেব বলেছেন, ওটার রেকর্ড আছে। আচ্ছা নিকুঞ্জ বাবু, হ্যাঁ ওটা ওনার স্মৃতি, মানে মৃত্যুর পরে স্মৃতির উদ্দেশ্যে যে মিটিং হয়, সেই মিটিং এ প্রপোজ দেওয়া হয় যে ওনাকে একটা উপাধি দিতে হবে। তখন বিএন রাও প্রস্তাব করেন যে মহাপ্রাণ উপাধি দিতে হবে। তখন সেটা সবাই মেনে নেয়। এটা নিকুঞ্জ হালদার বাবু বলেছেন। নিকুঞ্জ হালদার ইয়েতে, এটা কি মুকুন্দ? না নিকুঞ্জ হাওলাদার। হাওলাদার। উনি ছিলেন সেই মিটিং এ। ও, মানে বলতে পারি। হ্যাঁ। স্মৃতি শক্তি তো, হ্যাঁ, আর ভুল বলা, মিথ্যা বলা, এটা আমার পক্ষে। আচ্ছা, আপনি যোগেন্দ্রনাথ মন্ডলের মৃত্যু সম্পর্কে তো জানলেন যখন, তখন আর কি খবর হতো? তখন কি গেছিলেন? আমি গেছিলাম কোথায়? বনগাঁতে। হ্যাঁ, বনগাঁতে যখন ওনার মানে জানা গেল মৃত্যু আমি হয়েছে। যখন খবর পেয়েছি, আমি ওই বনগাঁতে ছিলাম। গরম লাগছে তো আমি অনেক রাত্রে বাড়ি ফিরেছি। নিচেরটা, হ্যাঁ। মিটিং থেকে, হুম, মানে লাস্ট ট্রেনে শিয়ালদার থেকে আমি থাকি তখন নৈহাটি, আচ্ছা, ভাটপাড়া নৈহাটি যাচ্ছিলেন। হ্যাঁ জানি। আমি ওইখানে ফিরেছি, হুম, তখন অনেক রাত, তবে এরা সবাই ঘুমিয়ে পড়েছে। হুম, এসছি, কাল পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। হুম, যদি রাত ট্রেনে শিয়ালদা থেকে আসছি, তার আগে ওইখানে এসেছিলাম মনগা। হুম, যোগেন বাবুর সঙ্গে সঙ্গে থাকতাম তো রাত্রেবেলা, দিনের বেলা থাকতাম না, চাকরি করি তো। হুম, আর যোগেন বাবু এই যারা এরা ভালো চোখে দেখতেন না। হুম, যোগেন বাবুকে এই কর্তারা যারা এরা যোগেন্দ্র মন্ডলকে সহ্য করতে পারতেন না। আর আমি তার সঙ্গী, আমি একটু দূরে দূরে থাকতাম। হুম, মুকুন্দ মন্ডল থাকতো সঙ্গে সঙ্গে, ও তো স্কুলে মাস্টারি করে হুম, থাকতেন। তবে এটা বলা ঠিক না, বলেন মুকুন্দ মন্ডল এই মৃত্যু সম্পর্কে তাকে আমি সন্দেহ করি, হুম, পুরো সন্দেহ করি। তুই বেটা সঙ্গে থাকিস, হুম, তোর লোকটা মরে গেল, তুই ছিলি, তুই তার ব্যাগটা নিয়ে পালিয়ে গেলি। হুম, হ্যাঁ, হুম, হুম, যেতে পারে। ঠিক ঠিক ঠিক। পরের দিন আমি তো ওই রাত্রে আবার ওই ডেড বডি নিয়ে চলে গেলাম। কোথায় পড়ানো যাবে? যেখানে আমাদের লোকজন, হুম, যেখানে ওনাকে আমরা
শরৎ মন্ডল এই যোগেন্দ্রনাথের ভাইকো, যেখানে দাহ করে, যে শরৎদা বোধহয় নেই, না নেই, আমার ছেলেরা আছে। হ্যাঁ, ছেলেরা আছে, পদ্মা। যাই হোক, ওগুলো না বলা ভালো। তারপর আমি ঘুমিয়ে গেছি, বাড়ি ফিরেছি লাস্ট ট্রেনে তো ওই দিন, ঘুমিয়ে রয়েছি। আর কাগজ যত বেরিয়েছে ওই দিন, আমার ওয়াইফ সব কাগজ এনে আমার বালিশের কাছে রাখে, বলেনি, ডাকেও নি। 9টা, 9:30 বা 10টা বাজে, তখন উঠে দিয়ে এক গাদা কাগজ, খবরের কাগজ, মানে যোগেনবাবুর মৃত্যু খবরটা দিয়েছে, বলেনি। আমি উঠেই তো সব দেখছি, দেখে আমি বেঁচে আছি না মরে গেছি এই বুঝতে পারছি না। আমি আর খাওয়া দাওয়া কিছু না করে, উনি তখন কোথায় আছেন, তার বডিটা কোথায় আছে, এটা আমার জানা দরকার। আমি তখনই কিছু না খেয়ে কোন রকম জামা প্যান্টটা পরে বেরিয়ে গেছি। চাঁদপাড়ার মতো জায়গায় দেখি যে গাড়ি যায়, আর লোকারণ্য সব রাস্তার পাশে এত লোক দাঁড়িয়েছে। আপনি দেখেছেন? আমি জানি তো, আমাদের বনগায় বাড়ি। আমরা তো ছোটবেলা ও দেখেছে, আর আমিও দেখেছি। আমি তো এইভাবে গেলাম, গিয়ে ওনার বডি নিয়ে চলে গেলাম সুলতান আলম রোড, ভরতবাবুর কাঠের গোলা। ওইখানে আসার পরে এখন চিন্তা হয়েছে কোথায় ওনাকে পোড়ানো হবে। তখন অনেক বলছে কালীঘাট, অমুক জায়গায়। আমরা না, কালীঘাটে তো উনি নিজে বলতেন, আমি মারা গেলে আমাকে আমাদের মধ্যে পোড়াবা। এটা ওনার নিজের ভাষণ আমার কাছে। আমি বলি না, ওই বড় লোকের যেখানে পড়ায় ওখানে উনি ওনাকে পড়াবে না, আমাকে উনি বলেছেন। তাই সবচেয়ে ভালো হয় ওনার ভাইপোরা আছে ওইখানে, তারা কিছু, আর আমাদের লোকজন ওই অঞ্চলে প্রচুর আছে, কাজে ওইখানে পড়ালে ভালো হবে। সেই জন্য ওইখানে পড়ালে মুকুন্দ মন্ডলকে সন্দেহ করি, ও যোগেনবাবুর সঙ্গে একটা ব্যাগ থাকতো, সে ব্যাগের যে অবস্থা, একটা দুমড়ানো চামড়ার ব্যাগ। মুকুন্দ মন্ডল সেই ব্যাগটা নিয়ে 9-10 দিন পরে নিয়ে হাজির। উনি ডেড বডিটা ওরকম ফেলে যায় কি করে, এতে সন্দেহ হয় না? হ্যাঁ, ঠিক করে। আমার তো সন্দেহ হয়েছে। এখন সন্দেহ হলে তো কিছু করতে পারবেন না। সেদিন ব্যাগটা নিয়ে হাজির, ওই যোগেনবাবুর যে নিজের ব্যাগ, যাতে কাপড় চাপড় থাকতো, সেদিন 7-8 দিন আবার ব্যাগটা রেখে তিনি চলে গেলেন। তাহলে সন্দেহ হয় কিনা? সেই ব্যাগটা কোথায় রেখে গেল? ওই গোবা মহানন্দপুরে রেখে গেল ওই বনে? হ্যাঁ। আচ্ছা, সেই ব্যাগটা আছে এখনো? আছে কিনা জানি না, আমি 3-4 বছর যেতে পারি না। আমার হাঁটা দেখছেন তো, আমি হাঁটতে পারি না, আমি যাবো হাঁটতে পারি না। এই জানে, ওর নাম কি, ওই যে কাঠের গোলা আছে। আচ্ছা, হরলাল, ভারতে ওর প্রাণ আছে, ও খুব দরদি মানুষ। আচ্ছা, খুব দরদি মানুষ। যোগেন্দ্রনাথ মন্ডলের যেদিন মৃত্যু হয় সেই দিন সকালবেলায় হেলেন্সাতে পার্টি অফিস উদ্ঘাটন করা হয়, এরকম
এই বিষয়ে একটু বলুন তো। পার্টি অফিস উদ্বোধন করেছেন তো হেলেনসাতে। হেলেনসাতে, এবং শোনা এবং উনি প্রতিজ্ঞা করেছেন আমি দুয়ারে দুয়ারে যাব। হুম, তার আগে মানে যাই হোক, যা অবস্থা হয়েছে, এবার আমি কারো সাহায্য চাই না, আমি প্রত্যেক দরজায় দরজায় যাব। উনি আগে থেকেই নেমেছেন। মহাপ্রাণ যে বিএন লকুড় কমিটির সুপারিশকে রদ করেন, হ্যাঁ বিএন লকুড় কমিটি হ্যাঁ যেটা নমশূদ্র দাস সুরি রাজবংশী এদের বাদ দিয়ে দেয়, হুম। এ বিষয়ে আপনার কি জানা আছে? উনি তো প্রতিবাদ করেছেন। হ্যাঁ হ্যাঁ, তীব্র সেটা একটু প্রতিবাদ। বলেন কিভাবে। তীব্র প্রতিবাদ, লকুড় কমিটির তীব্র প্রতিবাদ হ্যাঁ। সেটা তো উনি রদ করান, সে বিষয়ে রদ আপনার করেছেন। কিভাবে কিছু জানা আছে আর? ওই আমি আমি তো তখন ওই ফাইট করেছি। আচ্ছা, তা এখন সব কথা তো মনে নেই, তবে উনি যে দিল্লিতে গেলেন, কারা কারা, আপনি কি গেছিলেন দিল্লিতে? আমি দিল্লিতে গেছিলাম। আচ্ছা, যোগেন্দ্রনাথ মন্ডলের সঙ্গে আপনি দিল্লিতে গেছিলেন হ্যাঁ সেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ আর আচ্ছা। আর কে কে ছিল খেলাতে? হ্যাঁ। আর কে কে ছিল সেই সময়? আর তো যাইনি। আপনার দুইজনেই? আরেকজন কি আমি আচ্ছা, শুনেছি? আর কেউ গেছে? লোকে বলে অপূর্বলাল মজুমদার গেছিল, কিন্তু দিল্লিতে নেমে তারপরে আর অপূর্বলাল মজুমদারকে পাওয়া যায়নি। আমাদের পুরো সন্দেহ অপূর্বলাল মজুমদার। আর কোথা দিয়ে কোথায় গেছে এটা। দিল্লিতে আপনি আর যোগেন্দ্রনাথ মন্ডল গেছিলেন, হ্যাঁ, তারপরে কি আলোচনা হলো? আমাকে ভিতরে প্রথমে ঢুকতে দেয়নি, হ্যাঁ, পরে যখন শুনেছে হুম, বোধ হয় জগন্নাথ দেখা শুনে তখন ভেতরে ঢুকেছে। হুম। এই এমনি স্বাভাবিক আলোচনা। আচ্ছা, মানে স্বাভাবিক আলোচনা, মানে ওই সম্পর্কে বিএন নকুর কমিটিটা বন্ধ করার জন্য। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, বাবা সাহেব যখন 56 সালে মারা গেলেন, তখন বাবা সাহেব তো 14ই অক্টোবর 56-তে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হুম? বাবা সাহেব যে বুদ্ধ ধর্মে প্রত্যাবর্তন করেছিলেন, তারপরে যারা নববুদ্ধ হয়েছিল তাদের রিজার্ভেশনের আওতা থেকে বাদ দিয়ে দিয়েছিল জওহরলাল নেহরু। তখন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল সেই অর্ডারটাকে কি করে ক্যান্সেল করালো, সেই বিষয়ে আপনার যদি প্রতিবাদ করেছি, তীব্র প্রতিবাদ। মানে আন্দোলন নাগপুর যে আন্দোলন করেছিল, আন্দোলন করেছিল। আন্দোলন করেছিল। তারপর থেকে তো সেই নববৌদ্ধরা তারা রিজার্ভেশনের বেনিফিটটা আবার পেতে শুরু করেন। হ্যাঁ যে 1956-এ যখন বাবা সাহেব Short আম্বেদকর question করুন, নাহলে বুঝবেন না। যখন বুদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য নাগপুরে দীক্ষা ভূমিতে নেবেন, সেটা অনেক আগে লিখলেন। 1935 সালে মানে এওলাতে উনি ডিক্লারেশন দিয়েছিলেন যে আমি এই হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি, হিন্দু হয়ে মরবো না। মরবো না, এবং আমি আমার যে নিজস্ব যে ধর্ম সেই বুদ্ধ ধর্মেতে আমি আসবো। তো সেই সময় তখন যোগেন মন্ডল সাহেব ছিলেন। তো সেই সময়ে একটা সিচুয়েশন যে যোগেন মন্ডল নিজে বলেছিলেন যে আমি যেতে চেয়েছিলাম ওই দীক্ষা ভূমিতে বুদ্ধ ধর্ম। সেই ব্যাপারে যদি একটু বলেন। সেই ব্যাপারে আমাদের লোক রাজি হয়নি, আচ্ছা, এরা কান্নাকাটি শুরু করে দিল। মানে যোগেন্দ্রনাথ মন্ডল যেতে চেয়েছিলেন, হ্যাঁ, আম্বেদকরের পথে যেতে চাইছিলেন। আচ্ছা, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমাদের নুমুরা, হ্যাঁ, এই নুমুরা কান্নাকাটি আরম্ভ করে দিল। আচ্ছা আচ্ছা, সবাই এসে ওনাকে মানে কান্নাকাটি করে যাতে না যায়, হ্যাঁ, যাতে না যায় ওই যাতে দীক্ষা। না যায়, আচ্ছা, কারণ সেন্টিমেন্ট আছে তো। সেন্টিমেন্ট, হ্যাঁ, আর বুঝতে পেরেছি। বুদ্ধাইশ তো কম, হুম, নমুদের একটু বুদ্ধাইশ কম। কম। কিছু মনে করবেন না না, এটা সত্যি আমি কথা, কিন্তু নমো, এটা তো সত্যি খাঁটি কথা। নমো, পিওর নমো। বোধভাষী সেই সময় এদের বুদ্ধাইশ কম। হ্যাঁ, একটা মনে আছে সেই সময় যে উনি যাওয়ার জন্য টিকিটও কেটেছিলেন, আমার যতটুকু জানা, যেহেতু আমি এটা নিয়ে অনেকদিন রিসার্চ করেছি। তো সেই সময় মানে কারা কারা টিকিট কেটেছিল নাগপুর অবধি, এবং কারা এসে এই কান্নাকাটি বললেন না যে যাবে না, এইটার খেলা যে। মনে সবাই, আচ্ছা, তবে
আপনারা যে মুকুন্দ মন্ডল বলেন, হ্যাঁ মুকুন্দ মন্ডলের কালপ্রিট। ওকে আমি কিন্তু ভালো চোখে দেখি না, বুঝলেন? হ্যাঁ বুঝতে পেরেছি। অপরুলাল মজুমদারও কালপ্রিট। এখন নাহলে তুই জগন্নাথের ব্যাগ বাহক, হ্যাঁ তার একটা চামড়ার ব্যাগ ছিল দুমড়ানো, ওর মধ্যে কাপড় লুঙ্গি এইসব থাকতো। হ্যাঁ তাই তুই সেইটা নিয়ে যাও শ্রাদ্ধের দিন, হ্যাঁ সেটা তুই ব্যাগ বাহক, তুই ওইখান থেকে কেটে বললি, এর মধ্যে আর তার দেখা নাই। আমি তো সবসময় ছিলাম, ওই লোকটার দেখা নাই কেন? তো এই যে বুদ্ধ ধর্মের গ্রহণের দীক্ষা মধ্যে যাওয়ার জন্য কি অপূর্ব মজুমদারও এর বিরুদ্ধে ছিল? হ্যাঁ, অপূর্ব মজুমদার এই মুকুন্দ মন্ডল এরাও? অপরুলাল কালপ্রিট, মনে করবেন না। না না ও তো আপনার আচ্ছা দাদা, ও কিন্তু শিডিউল কাস্ট ফেডারেশন করতো, হ্যাঁ একটা নেতা। আমিও দাদা বলি, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি ওর বাড়ি থেকে যাওয়া, হাওড়াতে বেনারস রোডে। হ্যাঁ, ও বাড়িতে আমি গেছি, খেয়েছি। ওর যে বউ হ্যাঁ। একজন স্বর্ণলতা হাজরা ছিল তখন। স্বর্ণ দে, ওর দুই বউ হ্যাঁ পরবর্তী গেলে ও আর একটা বিয়ে করছে। হ্যাঁ আচ্ছা দাদা, একটা প্রশ্ন আপনাকে রাখছি। 50 সালে যখন মহাপ্রাণ চলে এলেন পাকিস্তান ছেড়ে, নেতৃত্ব ছেড়ে, মন্ত্রিত্ব ছেড়ে, এই 50 থেকে 56 বাবা সাহেব এবং মহাপ্রাণের এইখানে যদি কিছু থাকে সেটা বলুন। 1950 থেকে 1956 পর্যন্ত। বাবা সাহেবের মৃত্যু, এই সময়ের মধ্যে বাবা সাহেব এবং মহাপ্রাণ এই সম্পর্কটা একটু বলুন। ব্যাপার হচ্ছে ওদের সম্পর্ক, যোগেন্দ্রনাথের কোথাও যাওয়ার ক্ষমতা ছিল না, পয়সা করি এক পয়সা পকেটে নাই। আমি তো পয়সা ভিক্ষা করেছি, কেমন, আমি যতটা পারি দিয়েছি আর ভিক্ষাও করেছি। উনি যে কোথাও যাবেন, কিন্তু ডক্টর আম্বেদকর সম্পর্কে জগন্নাথের ধারণা বরাবর খুবই উজ্জ্বল। ডক্টর আম্বেদকরের ধারণা কি ছিল সেটা বলতে পারবো না। তবে আমি ডক্টর আম্বেদকরের বাড়ি 3 বার গেছি, ও তো জানে, হ্যাঁ কেমন। কিন্তু আমাকে যা যত্ন করেছে, ওনার পুত্রবধূ, হ্যাঁ আমি অত যত্ন কোথাও পাইনি। হ্যাঁ বিরাট। একটা মিটিং করেছিল, আপনি হ্যাঁ, গেছিলেন? হ্যাঁ আমি ছিলাম। আমাকে কিভাবে ধরে নিয়ে গেল মঞ্চে, কোথায় দূরে অত লোকাকার, আমি কত দূরে বসি, সেইখান থেকে কে দেখেছে জেনে আমাকে চেনে, ওইখানে আজকে পাতা করে করে একটা ডায়াসে নিয়ে হাজির। যদি ওইরকম কিছু থাকতো তাহলে কি করতো? হ্যাঁ, আচ্ছা, আমি 3 দিন, আমি আম্বেদকর যে খাটে ঘুমাতেন সেই খাটে আমি আগে জানলে ঘুমাতাম না, ওই খাটে আম্বেদকর যে তার খাটে শোয়া, তাহলে তো ঘুমই হইতো না আমার। আচ্ছা, আমরা জানতে পেরেছি জগন্নাথ মন্ডল যখন ইন্টারিম গভর্নমেন্টের আইনমন্ত্রী ছিলেন তখন হিন্দু কোড বিল উনি করেন। এ বিষয়ে আপনি কিছু জানেন? আমরা যেটা জানি যে শুনি হিন্দু কোড বিল বাবা সাহেব করেছেন, কিন্তু হিন্দু কোড বিল প্রথমে করেন যোগেন্দ্রনাথ মন্ডল। এটা ঠিক জানি না। সেটা বাবা সাহেবের বই 14 ভলিউম 14 1 আর 2-এও আছে। এই বইতে হ্যাঁ, ভলিউম 14 ইংলিশ ভলিউম 14 1 আর 2-এও আছে। বাবা সাহেব বলছেন যে মহাপ্রাণ করেছেন, সেটাকে মডিফাই করে নতুন করে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এইখানে তো আছে, আমি তো এরকম দেখিনি। ওই যে ডিসকাস এন্ড ডিবেট আছে না, এখন ডিসকাস এন্ড ডিবেট যে সংসদের, সেখানে বিস্তারিত আছে। আচ্ছা, আপনি সেটা জানেন কি সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা মনে নেই। আচ্ছা, আপনার তো এখন বয়স হয়েছে অনেক, হ্যাঁ, আপনি আর অনেক বয়স হয়েছে, সমাজের জন্য কাজ করেছেন, মহাপ্রাণের সঙ্গে। আমি কাজ করেছি,
ঘুরেছেন। ডিম করেছি। আচ্ছা, সেই ঘোড়ার ডিম তো এই সমাজের জন্য, এই পিছিয়ে পড়া সমাজের জন্য একটা মেসেজ দেন, কি করলে এই সমাজ জাগ্রত হবে? আপনার কাছে একটা আবেদন। আচ্ছা, আমি একটু পরে লিখে দেব, এখনই চট করে হুম। এটা হয় না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুই তাহলে এমনি লিখে- দুটার কথা বলেন, হ্যাঁ, লিখে- লিখে তবে বলেন, তারপরে একটা ভালো করে লিখে দেবেন। এমনি দুসার কথা বলেন, পরে লিখে দেবেন। এই সমাজ, এই সমাজ সম্বন্ধে কিছু বলার নাই, বুঝলেন? অপদার্থ, অপদার্থ এই সমাজ, নমো অপদার্থ। ঠিক, ঠিক হয়তো এই যে কি? আমি দৌড়ে দৌড়ে যথার্থ করছি। অন্যায় বলেছি? না, যথার্থ মূল্যায়ন। হ্যাঁ, না, একবারে আমরা এতদিন ধরে আপনি এই করেছেন, খগেন মন্ডল না খেয়ে আছে, সেই ব্যথা আপনাকে ব্যথিত করেছে এবং আপনি ডিউটি করেও আপনি সেখানে গেছেন। কারণ এই যে জিনিসগুলো আপনার সঙ্গে অনেক আমি অনেক ইয়ের সাথে আমি গেছি, করেছি, আমরা তো দেখেছি। তো এইগুলো দেখে বলেন তো বড় দুঃখ হয়, বড় কান্না পায়, আমার ভীষণ কান্না পায়। ধন্যবাদ, আপনি ভালো থাকুন। আপনার স্মৃতিটা আমাদের কাছে থাকলো। জয় মহাপ্রাণ। আচ্ছা, আচ্ছা। জয় ভীম, নববোধ্যায়, নবোধ্যায়। জয় মহাপ্রাণ। জয় হরি গুরুচাঁদ, জয় মহাপ্রাণ। ঠিক আছে।